সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃতীয় টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা, একাধিক মন্ত্রীর বৈঠক, সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। শিক্ষা খাতকে দলীয় প্রভাব মুক্ত রাখতে চায় সরকার। শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যাত্রাবাড়িতে তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 11 জনের বিচার শুরু। জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যায় শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি ছিনতাই, যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক 5। দলীয় পরিচয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না, হুঁশিয়ারি স্থানীয় এমপির। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, 3 জন গুলিবিদ্ধ সহ আহত 10। মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে টানা 4 ঘন্টা সংঘর্ষ। ছদ্মনাম ব্যবহার করে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, মূল অভিযুক্ত সহ গ্রেফতার 2। এবং মার্কিন শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর ধোঁয়াশায় ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি। দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ীরা, শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। সচিবালয়ে আজও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পরপরই তিনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন। মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান তারেক রহমান। শাহজালালের 3rd টার্মিনাল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী। এদিকে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার সকাল 9টার কিছু পরে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। দিনের শুরুতে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেলা 11টায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে ধোঁয়াশা দীর্ঘদিনের। সংশ্লিষ্টদের নিয়ে বেলা 12টায় এ সংক্রান্ত একটি সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12:30টায় কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। এরপর সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন সংক্রান্ত সভায় অংশ নেন সরকার প্রধান তারেক রহমান। খাতুর রহমান তামাল, সময় সংবাদ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সরকার গঠনের পর প্রথম কর্মদিবস থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন সচিবালয়ে। অর্থাৎ গতকাল যে ছুটির দিন ছিল সেদিনও তিনি অফিস করেছেন, যদিও সচিবালয়ে আসেননি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন, কিন্তু এর বাদবাকি দিনগুলো সচিবালয়ে তিনি এসেছেন এবং সচিবালয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। আমি যদি আজকের তার কার্যসূচিগুলো একটু বলে দিই, অর্থাৎ সকাল থেকেই তিনি সকাল 9টার পরেই মূলত সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি, এবং এর পরে একটি নির্ধারিত প্রোগ্রাম ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি বৈঠক করেছেন, এবং তার পরপরই কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূত এসেছিলেন সচিবালয়ে, তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। এরপরেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3য় টার্মিনালটি প্রস্তুত হয়ে রয়েছে সেটি মূলত উদ্বোধন এবং সেটির সার্বিক কার্যক্রম নিয়ে আরেকটি বৈঠক হয়েছে। এর পরপরই এখন যে বৈঠকটি চলছে সেই বৈঠকটি মূলত একেবারেই সিনিয়র মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক চলছে, অর্থাৎ এলজিআরডি মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন উপদেষ্টাও রয়েছেন তার সঙ্গে এই বৈঠকে, আমরা যেটা জানতে পেরেছি। সেই বৈঠকটি এখন চলছে। আমরা আশা করছি এই বৈঠকের পরে সিনিয়র মন্ত্রীরা যখন বেরিয়ে আসবেন, কী নিয়ে আলোচনা হলো এবং কোন বিষয়ে এত সিনিয়র পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকটি হলো সেটি হয়তো কিছুটা আমরা জানতে পারবো। এরপরে আরেকটি বৈঠক আছে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে। এই বৈঠকের পরে বিকেলে সুস্বাস্থ্যের বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কার্যকলাপ নিয়ে
নিয়ে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান আরও একটি বৈঠক করবেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে, এটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ এভাবেই সরকার গঠনের পরে প্রথম কর্মদিবস থেকেই আজ পর্যন্ত ভীষণ ব্যস্ততার মধ্যে চলছে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যসূচি। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর বৈঠকের পরে আমরা যে তথ্যগুলো পাবো সেগুলো আবার জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। শিক্ষা খাতকে দলীয় প্রভাব মুক্ত রাখতে চায় সরকার। শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ ন্যায্য দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জোট নেতাদের এই আশ্বাস দেন তিনি। শিক্ষকদের কোনো দাবি নিয়ে মন্ত্রণালয়ে যেতে হবে না বলেও জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনারা আস্থা রাখতে পারেন, সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে, শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না। আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবে আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর, 8 বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হয়। যেহেতু এটা নতুন বাজেট না, তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময়ও লাগবে। তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির গভীরে যেতেই বেরিয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ খাতের থলের বিড়াল। প্রতিমন্ত্রী থাকাকালে 10 বছরে ভুয়া প্রকল্প আর নজিরবিহীন অনিয়মের মাধ্যমে পিডিবিকে রীতিমতো লুটপাটের সিন্ডিকেটে পরিণত করেন তিনি। আর এই দুর্নীতির সাম্রাজ্যে বিপুর বিশ্বস্ত সহযোগী ছিলেন 4 সাবেক চেয়ারম্যান সহ পিডিবির 13 শীর্ষ কর্মকর্তা। এবার এই সিন্ডিকেটের অবৈধ সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদের প্রতিবেদন। আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ আর হরিলুটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি বলছে, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে অনুসন্ধানের সূত্র ধরেই পিডিবির সাবেক 4 চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বিলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। ইতোমধ্যে প্রাথমিকভাবে দুর্নীতির সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুসন্ধানের বাইরেও এই পিডিবির বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 13 কর্মকর্তার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে। এই অভিযোগের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়েছে। দুদক বলছে, আদানির সাথে চুক্তিসহ গত 15 বছরে বিদ্যুৎ খাতের কর্মকর্তাদের দুর্নীতি লুটপাটের ঘটনায় একাধিক অনুসন্ধান চলছে। বিদ্যুৎ খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিদ্যুৎ খাতে সংকট কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বিদ্যুৎ সংকটকে আসলে পুঁজি করে আপনার কিছু গ্রুপের সাথে চুক্তি করা হয়েছে, কিছু দেশের সাথে চুক্তি করা হয়েছে, কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে। এই চুক্তিগুলোর ভিতরে অনেক ফাঁকফোকর ছিল। যে চুক্তির সুবিধাভোগী কিছু নির্দিষ্ট গ্রুপ হয়েছে, নির্দিষ্ট কোম্পানি হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, কারণ এটা তো রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত। বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে আত্মসাৎ, সরকারি জমি দখলের মতো অপকর্মে জড়িত থাকা ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার সময় বাধা দেয় গ্রামবাসী। এ সময় বালুদস্যুদের গুলিতে 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। পুলিশ জানায়, সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চর লাপাং গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চর লাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী চর লাপাং গ্রামসহ আশপাশের এলাকা নদী ভাঙনের কবলে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, বালু তোলার বাধা দেয়ায় ড্রেজারে থাকা অস্ত্রধারীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে অন্তত 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত 2 জন। শনিবার সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে রাত 9টা থেকে টানা 4 ঘন্টা সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কখনো মমতাজ, কখনো মারুফা, কখনো আবার রোজিনা, কনা, এমনকি নূরজাহান, সবই ছদ্মনাম। যদিও আসল নাম বিলকিস। মিথ্যা তথ্য দিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট করাই তার কাজ। রাজধানীর উত্তরায় আয়েশা আক্তার হত্যার রহস্য উদ্ঘাটনের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। 17 ফেব্রুয়ারি দুপুর 2:30টায় পলিথিনের ব্যাগ হাতে রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায় এই নারীকে। পুলিশ বলছে তার নাম বিলকিস, পেশায় গৃহকর্মী। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে পানির সঙ্গে কৌশলে চেতনানাশক পান করিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্য এটি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষ অবস্থায় স্বামীকে ভর্তি করা হয় আইসিইউতে। আমার মা খুব শৌখিন মানুষ ছিলেন। আমরা 2 ভাই, আমরা ছোটোখাটো ফ্যামিলি। আমার মাকে আমরা খুব আদরে রাখতাম। আমার মা সবসময় স্বর্ণ পছন্দ করতেন। তা আমার মায়ের গায়ে আমরা কোনো স্বর্ণ যখন সুরতহাল করা হচ্ছিল, সেই স্বর্ণগুলো আমরা পাইনি। এ ঘটনায় মামলার পর ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। একজন গৃহকর্মী, আরেকজন জুয়েলারি দোকানের মালিক। পুলিশ বলছে পেশাদার অপরাধী বিলকিস। এখন পর্যন্ত তার 6টি নাম পাওয়া গেছে। এই সেম ধরনের যে মামলাগুলা ঢাকা সিটিতে, আমরা এই মামলাগুলা পর্যালোচনা করতে গিয়ে অনেকগুলো ছবি আসে। তার ভিতরে সেই ছবিগুলা আমরা বাদীপক্ষকে দেখানোর পরে এক পর্যায়ে কিন্তু ভিকটিমের যে পুত্রবধূ, সে চিৎকার করে বলে ওঠে যে এই মেয়েটাই তো আমাদের বাসায় আসছিল, এই মেয়েটাই তো আমাদের বাসায় এসেছিল। বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। পিবিআই বলছে পরিচয় লুকিয়ে গৃহকর্মী পেশার আড়ালে চুরি করাই তার কাজ। এইবারে সে প্রথম অ্যারেস্ট না, এবং সেই ঘটনায় আরও মামলা যেহেতু আছে, সে মামলায় কিন্তু প্রথম অ্যারেস্ট না, মামলা তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, মামলাগুলো ডিল করা হয়েছে। হয়তো কোনো ফাঁকফোকর গলে সে বেরিয়ে যায়। গৃহকর্মী নিয়োগের আগে সঠিক তথ্য যাচাইয়ের পরামর্শ পুলিশের। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সিনিয়র সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। রোববার বেলা 12টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাংবাদিক সালিম সামাদ কর্মজীবনে বহু সম্মাননা অর্জন করেন। ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কোয়ার্স সহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল 35 বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন। মোহাম্মদপুরে থামছে না চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা। গতরাতে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এই ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবর থানা ঘেরাও এবং মামলা করেছেন ব্যবসায়ীরা। অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। 19 ফেব্রুয়ারি মোহাম্মদপুরের বসিলার সিটি হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুপুর 12:57 4-5টি মোটরসাইকেলে আসা কয়েকজন দাঁড়ান শাহিনের গ্যাসের দোকানের সামনে। দোকানে মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকান কর্মচারীকে হুমকি দিচ্ছেন। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘাড়ে শক দেয়। দোকানটির কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেওয়ার পর তার কাছে 2 লাখ টাকা চাওয়া হয়। এদানিক কিছু কুচক্র মহল আজে বাজে পোলাপান এই ঘটনাগুলো ঘটাচ্ছে। 4টা মোটরসাইকেল নিয়ে 8 জন আসছিল।
আসে বলে যে তোমার মহাজন আমার একটু ইলেকট্রিক শর্ট দিয়ে এখানে একটু শর্ট দিছিল, দিয়ে বলছিল যে তোমার মহাজনরে বলো যে 2 লাখ টাকা যে কালকের মধ্যে না দিলে ওনারে শুট করবো আর কি। দোকান মালিক অভিযোগ করেন, সপ্তাহখানেক আগে থেকেই 2 লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন ফারুক। মানে যারা স্টাফ আছে তারা দোকান খুলতে ভয় পাচ্ছে, তারা হুমকি ধমকি দিয়ে গেছিল, তো এই কারণে তারা জীবনের নিরাপত্তার খাতিরে আমরা দোকান আপাতত বন্ধ রাখছি। এর মধ্যে শনিবার রাতে মোহাম্মদপুরের আদাবর এলাকায় চাঁদা না পেয়ে একটি এমব্রয়ডারি ফ্যাক্টরির 3 কর্মচারীকে কুপিয়ে জখম করে 10 থেকে 12 জন সন্ত্রাসী। ভুক্তভোগীরা থানা ঘেরাও করলে জড়িত অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে 3 রাস্তার মোড় এলাকা, যেখানে দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে অহরহ। 2 দিন আগেও ফুটপাতে বসা ভ্যান থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি নয় কেউ। এসব ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের মধ্যে আবারও ছড়িয়েছে আতঙ্ক। সরকারের কাছে নজরদারি বাড়ানোর দাবি তাদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদপুরের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন সংঘর্ষে আহতদের দেখতে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিরোধী দলীয় প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধেও মামলা হবে। ববি হাজ্জাজ বলেন, আদাবর এলাকার চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের ঘটনা রোধে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে প্রায় 550টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, বসিলা এলাকায় একটি পুলিশ ক্যাম্প এবং নতুন করে আরও 20টি পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ। এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি না, আমি যে কোনো জায়গার জন্য বলছি। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে এই ছিনতাই হওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা সম্বন্ধে আমি জানতে পারি, আমি ইমিডিয়েটলি মেইন আসামি একজন নাম রাসেল নামক একজন, রাসেল সহ আরও 4 জনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে। এমব্রয়ডারি মালিক সমিতির সাথে আজকে 4টার সময় আমি মিটিং দেখেছি, তাদের সাথে বসবো, বৃহত্তর তাদের যত ঝামেলা আছে সবগুলো নিয়ে আরও পরিপূর্ণভাবে জানতে চেষ্টা করবো। 4 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মনু নদী শহর রক্ষা বাঁধের 15 কিলোমিটার তীর প্রশস্তকরণ ও ব্লক বসানোর কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 50 ভাগ কাজ। তবে নদী ও তার আশপাশ থেকে ওঠানো পলি মাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় টেকসই না হওয়ার শঙ্কা স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। শাহ অলিদুর রহমানের তথ্য ও ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোত নদী মনু প্রতি বর্ষায় এ নদীর পাহাড়ি ঢলে ফুলে ফেপে রুদ্রমূর্তি ধারণ করে। এতে মৌলভীবাজারের শহর প্রতিরক্ষা বাঁধসহ উভয় তীরে দেখা দেয় ভাঙন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মনু নদীর তীর রক্ষা প্রকল্পের আওতায় 2022 সালে শহর প্রতিরক্ষা বাঁধের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক সাহা বন্দর থেকে নতুন ব্রিজ পর্যন্ত 15 কিলোমিটার উভয় তীরের প্রশস্তকরণ ও ব্লক ফেলার উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে 35 একর জমির অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে যায় পুরো কাজ। পরবর্তীতে জটিলতা কাটিয়ে গত বছরের ডিসেম্বর মাস থেকে শুরু হয় প্রতিরক্ষা বাঁধের কাজ। তবে নদী ও তার আশেপাশে থেকে উঠানো পলিমাটি দিয়ে বাঁধ নির্মাণ করায় তা টেকসই না হওয়ার আশঙ্কা স্থানীয়দের। খুব বেশি পানি বাড়ে, লিক হয় রাস্তাঘাটের, তো নিচে দিয়ে বাঁধ দেয়, নিচে দিয়ে পানি লিক হইয়া যায়। রাত্রিবেলা আমাদের ভাড়া দিতে হয়। আমরা বাড়িতে পানি উঠলে আমরা তো থাকতাম পারি না। বানটা সুন্দর করে বান্ধিয়া মজুদ করে বান্ধিয়া দিতা, পাত্তর ফালাইতা। গত বছরের ভূমি অতিক্রমের জটিলতার কারণে আমরা কাজ করতে পারি নাই। কিন্তু বর্তমান চলিত বছরে আমাদের কাজের অগ্রগতি 75% অগ্রগতি আছে। ডাম্পিং মোটামুটি কমপ্লিট। আমরা এখন প্লেসিং পর্যায়ে আছি। এই প্লেসিংটা আমরা এই বছরেই আশা করি আবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা বুঝাই দিতে পারবো। তবে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের অগ্রগতি প্রায় 50%। আশা করতেছি আমরা আমাদের যে সময় নির্ধারিত সময় এর মধ্যে আমরা এই প্যাকেজগুলো শেষ করতে পারবো এবং এই কাজগুলো শেষ হলে আশা করতেছি আমরা ভবিষ্যতে যে বন্যার যে আশঙ্কা সেখান থেকে অনেকাংশেই আমরা এটাকে দূর করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলার মনু নদী তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 996 কোটি টাকা। সময় সংবাদ,
মৌলভীবাজার। বছরের পর বছর চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট সংকটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্বাস্থ্যসেবা বঞ্চিত 4.5 লাখ মানুষ। তবে সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও চিত্রের রিপোর্ট। 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 31 শয্যার জনবল দিয়ে চলছে 50 শয্যার কার্যক্রম। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট সহ 36টি পদে 137 জনের মধ্যে আছেন 48 জন। জরুরি বিভাগে ডাক্তারের পরিবর্তে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করেন। বড় ডাক্তারগুলো থাকে না, সেবার সাধারণের একটা আশ্রয় নাই। খুব ভোগান্তির মধ্যে আছি। 50 শয্যা হাসপাতাল থাকা সত্ত্বেও এখানে ট্রিটমেন্ট হয় না। ভালো একটা ইঞ্জেকশন এলে এরকম হলে বাইরে থেকে নেওয়ার লাগে। প্রসূতি বিভাগ থেকে প্যাথোলজি, এক্সরে, পোস্ট অপারেটিভ, মেডিকেল অফিসার কক্ষ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ সহ সব কক্ষে ঝুলছে তালা। আমাদের এক্সরে সেবা চালু আছে, কিন্তু আমরা রেডিওলজিস্ট এবং ইমেজিং যে টেকনোলজিস্ট না থাকার কারণে আমরা ওইটার পরিপূর্ণ সেবা দিতে পারছি না। তবে সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। প্রতিদিন প্রায় 3 থেকে 400 রোগী আউটডোরে দেওয়া হয়, তারপর 1 থেকে 150 রোগী ইমার্জেন্সিতে থাকে এবং 50 শয্যার ইনডোরে প্রায় প্রতিদিনই 50 জনের মতো রোগী ভর্তি থাকে। কিন্তু এই এত সংখ্যক রোগীদের সেবা দেওয়ার মধ্যে পর্যাপ্ত যে লোকবল দরকার, আমাদের যা পাওয়ার যোগ্য ছিলাম ওই অনুযায়ী আমাদের লোকবল নাই। প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। ব্যাপক উত্থানে ঢাকার পুঁজি বাজারে দৈনিক লেনদেন শুরু হলেও শেষ হয় গতানুগতিক পতনে। এরপরেও প্রধান সূচকে যোগ হয়েছে 66 পয়েন্ট। বেড়েছে বাজার মূলধনও। রেকর্ড সব খাতেরই বেড়েছে গড় লেনদেন। তবে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য বজায় রেখেছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 1300 কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে 485 কোটি টাকা বেশি। এরপর ধারাবাহিক পতনে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক DACX এ যোগ হয় 66 পয়েন্ট, আর বাজার মূলধন বেড়েছে 1060 কোটি 79 লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক, বিমা সহ 21 খাতের সব খাতেই রেকর্ড গড় লেনদেন হয়েছে। গেল সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় বরাবরের মতোই দাপট ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। 9টি ছিল বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি আর 1টি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে অবশ্য 10টি ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে। বিপরীতে দাম কমতির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় 6টি রয়েছে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির কোম্পানি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাপী ট্রাম্পের আরোপ করা আগ্রাসী শুল্ক বাতিলের পর ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির কি হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও মার্কিন সরকারের সঙ্গে নতুন করে দর কষাকষির সুযোগ দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। বাণিজ্য সচিব বলছেন, আদালতের রায় কার্যকর হোক আর ট্রাম্পের শুল্ক আগ্রাসনে অব্যাহত থাকুক, ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। এভাবেই গত বছরের এপ্রিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয় আগস্টের প্রথম সপ্তাহে। সেই আগ্রাসী শুল্ক নীতিকে অবৈধ উল্লেখ করে গেল শুক্রবার বাতিল করেছেন খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ট্রাম্প। অবিলম্বে সেকশন 332 ও বিদ্যমান সেকশন 301 এর সব শুল্ক বহাল থাকবে। এর পাশাপাশি সেকশন 122 এর আওতায় স্বাভাবিক শুল্কের ওপর অতিরিক্ত 10% বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। অন্যায্য বাণিজ্যিক কার্যক্রম মোকাবিলায় নতুন করে সেকশন 301 সহ একাধিক তদন্তও করা হচ্ছে। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝা কমাতে গেল 9 ফেব্রুয়ারি একটি চুক্তি করেছে ঢাকা ওয়াশিংটন। বাংলাদেশ এই চুক্তির শর্ত পুনর্বিবেচনা করার সুযোগ পেল বলে মনে করেন দ্বিপাক্ষিক বাণিজ্য বিশ্লেষকরা। এখন বাংলাদেশকে চুক্তিটা রিনেগোশিয়েট করার জন্য আবার চেষ্টা করতে হবে, কারণ চুক্তিতে অনেকগুলো ধারা আছে, শুধু রেসিপ্রোকাল ট্যারিফ না, এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেটা প্রতিপালন করা বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে। আমার মনে হয় যে এটা একটা সুযোগ হলো
বাংলাদেশকে সেই অবস্থাটা পরিবর্তন করার। এই সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানি বাজারে অসম প্রতিযোগিতার চাপে থাকা দেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউএস ট্যারিফ আমি জানি না হুড়াহুড়ি করে কেন গত সরকার 9 ফেব্রুয়ারি এগ্রিমেন্ট সাইন করলো, এই যে সেটাও কিন্তু আমাদের রিভিউ করার খুব জরুরি হয়ে গেছে, বিকজ এটাতে একপেশি একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। আমাদের কোনো বেনিফিট নাই, এভরিথিং উই আর গিভিং টু দ্য ইউএস গভর্নমেন্ট। এটা আমাদের নেগোসিয়েশনের ব্যর্থতা। যেহেতু সুপ্রিম কোর্ট একটা রায় দিয়া আগের ট্যারিফটা বাতিল করেছে, সুতরাং এর প্রেক্ষিতে আর আমাদেরও নতুন সরকার আসছে, এই দুইটাকে কেন্দ্র করে আমরা নতুন করে এটা ভাবা যায় কিনা আমি সরকার প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী দুইজনকে বিনীত অনুরোধ করব, সাথে বাণিজ্য মন্ত্রীকে। মার্কিন আদালতের রায় আপিলে টিকবে কিনা কিংবা টিকলেও ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তা জানতে অপেক্ষা করতে হলেও বাণিজ্য সচিব বলছেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়া চুক্তি করতেছে রেসিপ্রোকাল ট্যারিফ, এখন এটা তো আমি কিছুই বুঝতেছি না, বাট রেসিপ্রোকাল ট্যারিফ কনসেপ্টটা থাকবে না, আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকবো, কারণ আমরা এনগেজমেন্ট দিচ্ছি না। দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মানতে তড়িঘড়ি না করার পরামর্শ বিশ্লেষকদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক বাড়ানোর পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10% থেকে বাড়িয়ে বিশ্বব্যাপী শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সেকশন 122 আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন হোয়াইট হাউস। এ নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার ঝড় চলছে। বিশ্বজুড়ে সমালোচনা ও দেশের ভেতরে বিতর্কে ঢেউ উঠলেও নিজের মর্জি থেকে পিছু হটতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আমদানি পণ্যে আরোপিত 10% বৈশ্বিক শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন এটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দাবি করেন বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে রায় দেন জরুরি আইনের আওতায় উচ্চ শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন প্রেসিডেন্ট। রায়ের পর ট্রাম্প ভিন্ন একটি বাণিজ্য আইন সেকশন 122 ব্যবহার করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এখন সেই হার বাড়িয়ে 15% করা হয়েছে। আইন অনুযায়ী এই শুল্ক 150 দিনের জন্য বলবৎ থাকবে। এরপর কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ট্রাম্পের এই ঘোষণায় সমালোচনা ঝড় উঠেছে দেশটির ভেতরেই। ডেমোক্রেট কংগ্রেসম্যান টেড লিউ বলেন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে জনগণের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেন প্রেসিডেন্ট যেভাবে নতুন করে শুল্ক আরোপ করছেন তা প্রমাণ করে তিনি দেশবাসীর পরোয়া করেন না। অন্যদিকে সিনেটর জন ফেটারম্যান বলেন চীনের বিরুদ্ধে শুল্কে তিনি সমর্থন দিতে পারেন, তবে মিত্র দেশের উপর শুল্ক আরোপের পক্ষে নন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর। জানান ওয়াশিংটন সফরের আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত অবস্থান নেবেন তিনি। এছাড়াও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা দূর করার আহ্বান জানান মের্জ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক চাপের সামনে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সাম্প্রতিক আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ট্রাম্পের দাবির যথাযথ প্রমাণ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যেই পর্তুগালে সামরিক বিমান মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। চাপের মুখে নতি স্বীকার নয় এমন ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্ব শক্তিগুলো ইরানকে মাথা নত করাতে চাইছে বলে অভিযোগ তুলে তিনি বলেন নানা সংকট তৈরি করা হলেও আপোষ করবে না তেহরান। ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এদিকে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর জন্য আবারও সন্ত্রাসীদের দায়ী করেছে ইরান সরকার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন 3000-এর বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে 200 জনই নিরাপত্তা সদস্য। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আন্দোলনে নিহতের সংখ্যা 32,000-এর মতো। এই অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন।
কূটনীতির গণ্ডি ছাড়িয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বলছে প্রয়োজনে ইরানের সীমিত পরিসরে সামরিক হামলার কথা বিবেচনা করছে তারা। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে এমন পদক্ষেপ বলে ধারণা স্থানীয় গণমাধ্যমের। অপরদিকে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে ইরানও। দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় শত্রুর যে কোনো অভিযান বা ভুল হিসাব ঠেকানোর প্রধান হাতিয়ার। জানান, যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট উপকূলে অভিবাসন প্রত্যাশী বাহী নৌকা ডুবে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির ক্রিট দ্বীপের কালি লিমেনেস উপকূলে একটি কাঠের নৌকা ডুবে যায়। গ্রিক কোস্ট গার্ড জানিয়েছে ওই নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বহন করা হচ্ছিল। এ সময় পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসে প্রায় 20 জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মিশর ও সুদানের অভিবাসীরা রয়েছেন। তাদের নিরাপদে লিমেনেস বন্দরে নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরে কোস্ট গার্ডের তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। চীনের উত্তরাঞ্চলে তীব্র ঝোড়ো হাওয়া ও ধূলিঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাজধানী বেইজিং সহ একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। উন্মুক্ত পর্যটন কেন্দ্র ও চীনা নববর্ষের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে শুক্রবার প্রবল বাতাস ও ধূলিঝড়ের জন্য হলুদ সতর্কতা এবং শৈত্যপ্রবাহের জন্য নীল সতর্কতা জারি করা হয়। শনিবার বেইজিংয়ে দমকা হাওয়ার গতি ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। সেই সঙ্গে বাতাসে ধুলার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। খেলার খবর, সুপার 8-এর লড়াইয়ে শ্রীলঙ্কার আতিথ্য নেবে ইংল্যান্ড। স্বাগতিক লঙ্কানরা হলেও গত মাসে একই ভেন্যুতে টি-20 সিরিজ জিতেছিল 3 লায়ন্স। সেই অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী হ্যারি ব্রুকের দল। অন্যদিকে 1 যুগ ধরে সেমিফাইনালে না ওঠা শ্রীলঙ্কা ভাগ্য বদল করতে সুপার 8 শুরু করতে চাইবে জয় দিয়ে। পাল্লিকেলেতে ম্যাচ শুরু বেলা 3:30টায়। গ্রুপ পর্বে 3 জয়ের পরেও এবারের আসরে ফেভারিট নয় ইংল্যান্ড। ব্যাটিং লাইন আপের পারফরমেন্স সন্তোষজনক নয়, বোলিং ইউনিটও প্রতিপক্ষকে ভয় ধরাতে যথেষ্ট নয়। তবুও অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শিরোপা জিততেই লড়ছে 3 লায়ন্স। এবার হ্যারি ব্রুকদের পরীক্ষা কঠিন হচ্ছে আরও। ভারতে গ্রুপ পর্ব শেষ করে শ্রীলঙ্কায় নতুন কন্ডিশনে শুরু করতে হবে সুপার 8-এর লড়াই। সুপার 8-এর প্রথম ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি ইংলিশদের। তবে টপ অর্ডারে ফর্মে ফেরার বিকল্প নেই বাটলার কিংবা ফিল সল্টদের। নিশাঙ্কাকে নিয়ে আসলেই ভাবতে হবে ইংলিশ বোলারদের। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে 27 বছরের ওপেনার হাতছানি দিচ্ছে বিশ্ব রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 50-র মালিক হতে আর 3টি অর্ধশতক প্রয়োজন লঙ্কান সেন্সেশনের। যদিও শ্রীলঙ্কার জন্য চিন্তার কারণ শেষ ম্যাচের অভিজ্ঞতা। নিয়ম রক্ষার হলেও জিম্বাবুয়ের কাছে পাত্তা পায়নি জয়সুরিয়ার দল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, টিকে থাকতে হবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। 2014 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে এই সংস্করণের সেমিফাইনালে ওঠা হয়নি লঙ্কান লায়ন্সের। আয়োজক হিসেবে এবার সে ধারা বদলের সুযোগ, যার শুরুটা হতে পারে ইংলিশদের বিপক্ষে পাল্লেকেলেতে। সাব্বির মিথুন, সময় সংবাদ। লা লিগায় শীর্ষস্থান নিরাপদ রাখার সুযোগ হারালো রিয়াল মাদ্রিদ। ওসাসুনার কাছে 2-1 গোলে হেরেছে মাদ্রিদিস্তারা। ওসাসুনার মাঠে বল দখলে এগিয়ে থাকলেও শুরুটায় ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। শুরু থেকে গোলপোস্ট আগলে রাখলেও 38 মিনিটে বড় ভুল করে বসেন বেলজিয়ান গোলরক্ষক কোর্তুয়া। ওসাসুনার আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো ফাউল করে বসেন আন্তে বুদিমিরকে। ভিআরে দেখে পেনাল্টি দেন রেফারি। সে সুযোগ নিজেই কাজে লাগিয়ে ওসাসুনাকে লিড উপহার দেন ক্রোয়েশিয়ান ফরওয়ার্ড। 73 মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে রাউল গার্সিয়া গোল করলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান, সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা। যাত্রাবাড়িতে তাইম হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 11 জনের বিচার শুরু। জঙ্গি নাটক সাজিয়ে 9 জন হত্যায় শেখ হাসিনাকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনে গ্রামবাসীর বাধা, 3 জন গুলিবিদ্ধ সহ আহত 10। মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে টানা 4 ঘন্টা সংঘর্ষ।